আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে গিয়ে জব অনের টাস্ক সি পার্টটা আমরা হচ্ছে গিয়ে কভার করব। তো আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে প্রশ্নতে যাই। এগুলো আমাদের টাস্ক এ, টাস্ক বি, এরপর শেষে আসে আমাদের টাস্ক সি। টাস্ক সি এর কাজ হচ্ছে কি আমাদের একটা লোগো ডিজাইন করতে হবে। আমরা যে প্রেজেন্টেশনে স্লাইড 2 এবং 3 তে যে দুইটা লোগো রাখবো, দুইটা বলতে হচ্ছে একটা স্কেচ লোগো ভার্সন আর একটা হচ্ছে গিয়ে এআই লোগো ভার্সন। সেখানে দুইটা তিনটা এরকম করে রাখবো যে সেখান থেকে হয় স্কেচ লোগোর পার্টটা আর না হয় এআই লোগোর পার্টটা আমাকে যে কোনো একটা সিলেক্ট করে সেটাকে লোগো হিসাবে ডেভেলপ করতে হবে। ঠিক আছে? তাহলে আমার এই প্রশ্ন অনুযায়ী আমি যদি হচ্ছে গিয়ে আবার অ্যাগেন একটু টাস্ক বি এর এই 2 নাম্বার স্লাইডে যে কাজটা আর 3 নাম্বার স্লাইডের কাজটা আমি একটু আবার করব, কারণ আমাদের লোগো জেনারেট করার পার্টটা আমি আবার এই টাস্ক সি তেও দেখাচ্ছি। তার জন্য হচ্ছে কি আমরা ফার্স্টে যাব হচ্ছে গিয়ে আমাদের মূল প্রশ্নে। ঠিক আছে? এখানে আমরা যাব। এখান থেকে আমরা ফার্স্টে এখান থেকে দেখে নিব যে আমাদের ব্র্যান্ডটা কি বা ক্যাটাগরিটা কি, এবং লোগোর নামটা কি হবে বা ব্র্যান্ড নেমটা কি হবে, এবং লোগোর ধরনটা কি রকমের থাকবে। ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে এইখানে কি কোনো কালার কথা বলা হয়েছে কি না। ঠিক আছে? এবং এইখানে কালারের কি দিকটা খেয়াল করবেন, এবং আমাদের ফাইনালি যেখানে লোগো ডেভেলপ করব সেখানে কিন্তু কালার প্যালেট ডিফারেন্ট আসবে। ঠিক আছে? আমাদের উপরে আছে যেরকম ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে? বাট নিচে আছে হচ্ছে গিয়ে কালার দেওয়া কিন্তু। তাহলে আমরা যখন ফার্স্ট হচ্ছে গিয়ে তৈরি করব তখন কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট এর পার্টটাই আমাদের প্রেজেন্টেশনে রাখতে হবে, কারণ এইখানে কিন্তু কোনো কালারের কথা বলা হয়নি, এখানে অনলি ব্ল্যাক এন্ড হোয়াইট এর কথাই বলা আছে। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে ফার্স্টে কি করব, আমরা আহ, আমাদের যে এআই সুবিধা হয় সেই সুবিধা মতো সেই এআই ব্যবহার করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওখানে প্রশ্নেও কিছু সাজেশন থাকবে যে আপনারা এই ধরনের এআই ব্যবহার করতে পারেন। আমরা যদি একটু টাস্ক সি দেখি, যে আমাদের ফার্স্ট যেটা কালার প্যালেট নিয়ে আছে, টাইপোগ্রাফি নিয়ে আছে, ডিজাইন স্টাইল নিয়ে আছে, আউটপুট আছে আর রিমাইন্ডার নিয়ে আছে। তো আমাদের হচ্ছে গিয়ে যেই পার্টটায় আসছিলাম সেটা হচ্ছে গিয়ে এখানে দেখি। আচ্ছা, এখানে বেশ কিছু কালার আছে। ব্লু কালার হচ্ছে প্রাইমারি কালার থাকবে, এরপর নেভি ব্লু, স্কাই ব্লু, টিল আর গোল্ড এই ধরনের কালার থাকবে। তাহলে আমি ফার্স্টে থেকে আমার লোগোটা ডেভেলপ করব এই অনুযায়ী। আমি এতটুকু হচ্ছে গিয়ে কপি করে নিচ্ছি। এরপর আমি আমার মতো সুবিধা করে পরে একটু ক্লাস রেকর্ডিং আসতেছি। আচ্ছা, এরপর হচ্ছে কি আমি আমার সুবিধা মতো হচ্ছে কি আমাদের যে কোনো এআই ব্যবহার করতে পারেন, লাইক চ্যাট জিপিটি, জিমিনি, ক্লাউড আছে। ঠিক আছে? এরপর আরো আছে যেগুলো আপনারা জানেন, সেগুলো হচ্ছে আপনারা ব্যবহার করে নিলেই হবে। তো আমি এখানে পরিচিত চ্যাট জিপিটিটাই ব্যবহার করতেছি। এটা এখানে আসার পরে আমরা হচ্ছে কি আমাদের এই ফার্স্ট যেটা লেখা আছে টাস্ক এ তে। ঠিক আছে? টাস্ক এ তে যতটুকু লেখা থাকবে, কারণ কোম্পানির ব্র্যান্ড নেই, ক্যাটাগরি এইগুলো কিন্তু আমাদের টাস্ক সি তে কোনো কিছুই নেই। আমাদের এটা টাস্ক এ তেই বেশিরভাগ থাকবে, এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে। টাস্ক এ থেকে আমরা হচ্ছে গিয়ে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পর্যন্ত আমরা গেলাম। এখন আমাদের দুই ধরনের লোগো দরকার হবে। ঠিক আছে? আমাদের দুই ধরনের লোগো দরকার হবে, সেটা হচ্ছে কি এক, আমাদের স্কেচ ভার্সন তৈরি করতে হবে, সেকেন্ড হচ্ছে গিয়ে এআই ভার্সন তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে ওকে সুন্দর মতো বুঝাইয়া তারপরে বলবো যে এই টপিকস গুলোর উপরে হচ্ছে কি আমার লোগো দরকার, সেটা হচ্ছে গিয়ে একটা স্কেচ ভার্সন আর একটা হচ্ছে গিয়ে এআই ভার্সন। তাহলে আমি ফার্স্ট হচ্ছে গিয়ে এআই ভার্সনটাই নিই, কারণ আমি যদি দেখি যে যেটা আমার এআই ভার্সন ভালো হবে, দেন ওইটার উপরে আমি কি করব, একটা স্কেচ ভার্সন দিতে বলবো।
হ্যাঁ, আমি এখানে সিম্পলি লিখে দিচ্ছি কারণ আই নিড এ নিউ লোগো, এখানে বলাই আছে যে আমার একটা লোগো দরকার এই এই অনুযায়ী। ঠিক আছে, দেখি আমরা তাহলে কি দিই, মানে কি দেয়। ঠিক আছে, আমার তো ইনস্ট্রাকশন দেওয়াই আছে। আমরা এই যখন হচ্ছে কি এই প্রসেসিংটা থাকবে, মানে চ্যাট জিপিটি কোন একটা ইমেজ তৈরি করার প্রসেসিং এ থাকবে, তখন আমরা কি করব, আমাদের আদার্স যে কাজগুলো আছে, মানে ওই কাজগুলো আমরা দ্রুত ক্লিয়ার করতে থাকবো। ঠিক আছে, আচ্ছা আমাদের এইখানে দিয়েছে, ওভারঅল সুন্দর আছে, আমি এটাই ইউজ করতেছি। উম, আর যদি মনে হয় যে আপনার এটা সেরকম একটা ভালো হয়নি, তাইলে ওর কাছে বলবেন যে আরো মিনিমাল অথবা ক্রিয়েটিভ বা মডার্ন টাইপের লোগো দিতে। ঠিক আছে, আহ, যে মিনিমাল কথাটা একটু অ্যাড করে রাখবেন, কারণ এটা হচ্ছে কি অনেক হিজিবিজি রাখে না, অনেক টাইপোগ্রাফি রাখে না, একবারে ক্লিন একটা ভাইবে লোগো তৈরি করে দেয়। ঠিক আছে, এবং মডার্ন বলতে হচ্ছে বর্তমান সময় অনুযায়ী হচ্ছে গিয়ে আপনার লোগোটা জেনারেট করে দিবে। এই আহ, এরপর আমি বলে দিই এটার একটা কেস। আমি এটার একটা স্কেচ লোগো মেক করে দেবো, তাহলে সে এটার একটা স্কেচ লোগো তৈরি করে দেবে। আমাদের এই পার্টটা হচ্ছে গিয়ে জব বি এর স্লাইড 3 নাম্বারে বসাতে হবে। আমি একটু এটা ডাউনলোডে সেভ করে রাখি। এগুলো আমাদের টাস্ক বি তেই থাকবে আর কি, টাস্ক বি তে এগুলো করে আসবো, টাস্ক সি তে শুধু কাজ হবে ওই যে টাস্ক বি থেকে আমাদের লোগো গুলো নিয়ে কাজ স্টার্ট করে দেওয়া। এত কিছু আবার টাস্ক সি তে তো আর আমরা করবো না, কারণ এগুলো আমাদের টাস্ক বি এর কাজ। আমি করতেছি কেন, আমি এইখানে টাস্ক বি তে গত ক্লাসে যেটা করছিলাম সেটা অন্য একটা টপিকস এর উপরে। ঠিক আছে, এখন করতেছি আর আরেকটা টপিকস এর উপরে, যার জন্য আমি এই লোগোর পার্টটা আমরা আবার নিয়ে আসছি। ঠিক আছে, এখানে একটা স্কেচ ভার্সন ডিফারেন্ট দিয়েছে, সমস্যা নেই, ডিফারেন্ট থাকুক। আমার যদি না হয় যে যদি আমি চাই দরকার এরকমেরই দরকার, তাইলে আমার আমার আগের লোগোটাই স্কেচ মেক করে দাও। আর দরকার হয় আপনি এখানে ছবিটাও দিয়ে দিতে পারেন, তাইলে আরো সুবিধা হবে। ডাউনলোডে গিয়ে আমি ছবিটাও দিচ্ছি, ছবিও দিচ্ছি, তারপরে এটাও লিখে দিচ্ছি, তাহলে দেখবেন এই লোগোটাই ডিরেক্টলি একটা স্কেচ দিয়ে দেবে। যদি আপনার এরকম একটু ডিফারেন্ট আসলে মনে হয়, ডিফারেন্ট দিলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার স্কেচ লোগো থাকবে ডিফারেন্ট, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন, কারণ আপনি যেটা চিন্তা করছেন আর এআই আর একটা দিচ্ছে, সেটাই তো আমাদের প্রশ্নে বলা আছে। আমি এইটাই নিয়ে নিচ্ছি, যদি সেরকম মনে হয় তাহলে আপনারা এইভাবে করে দিবেন, আমি এই দুইটাই নিচ্ছি। আচ্ছা, এবার আমাদের এই টাইমের কাজ শেষ, এরপরে আমরা যাবো হচ্ছে কি আমাদের সফটওয়্যারের পার্টে। এরপর আমরা এইটা কাজ করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করব। এখানে আসার পরে আমাদের যে আর্টবোর্ডটা ক্রিয়েট করতে হবে, এখানে আমাদের প্রশ্নে কিন্তু আর্টবোর্ড নিয়ে কোনো কথা নেই, এখানে আর্টবোর্ড নিয়ে কোনো কিছু বলে না। আমি যদি টাস্ক সি তে যাই, ঠিক আছে, যে আমাদের এরকমের থাকতে হবে, এই অনুযায়ী আর্টবোর্ড থাকতে হবে, কালার মোড এরকম থাকতে হবে, সেরকম কিছুই বলা নেই। তো সেক্ষেত্রে আমরা একটা লোগোর জন্য যে রকমের প্রফেশনালি আমাদের দরকার হয়, যেরকম একটা স্কোয়ার আর্টবোর্ড দরকার হয়, সেই অনুযায়ী আমরা স্কোয়ার রেশিওর একটা হচ্ছে গিয়ে আর্টবোর্ডটা তৈরি করব। ওইখানে একজন করতে সাউন্ডটা একটু করতে পারবো। ঠিক আছে, আমরা এখানে হয় 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, অথবা হচ্ছে কি 1080 ইন্টু 1080, অথবা যে কোনো দুইটা মানই যেন আমার সমান থাকে সেরকম নেব, জিনিসটা আমাদের প্রফেশনালি আমরা তৈরি করি। ঠিক আছে, আমাদের ভালো হয় সব থেকে 1080 ইন্টু 1080 নিলাম। এই ফার্স্টে এখানে আমরা ফাইলটার নাম এইখানেই আমরা দিয়ে দেবো, যেরকম আমাদের কোম্পানির নাম ছিল ফ্লাই নেক্সা। ঠিক আছে, লোগো আমি এরকম একটা নাম দিয়ে দেবো, তাহলে সেভ করার সময় আমার হচ্ছে কি আবার নাম দিতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, পিক্সেল
কালার মোড আমাদের সিএমওয়াই কে রাখবো, এরকম রেখে আমরা হচ্ছে কি আর্টবোর্ডটা আমাদের ওপেন করে দিই। এইটা ক্রিয়েট হলে এখন আমরা কি করব, আমাদের প্রশ্নে বলা আছে যে কনগ্রাচুলেশন ইউর স্কেচ এন্ড এআই জেনারেটেড কনসেপ্ট হ্যাভ বিন অ্যাপ্রুভড, মানে আপনার যে স্কেচ ভার্সনটা দিয়েছেন আর এআই জেনারেটেড ভার্সন প্রেজেন্টেশনে দিয়েছেন টাস্ক বি তে, সেটা অ্যাপ্রুভ হয়েছে। এইখান থেকে আপনি যে কোনো একটা এখন ফাইনালি লোগো হিসাবে তৈরি করে আমাকে দিবেন এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এবং প্রফেশনাল সফটওয়্যার দিয়ে, ঠিক আছে। সেখানে কালার প্যালেট আমার হবে ব্লু প্রাইমারি কালার। এখন আমি কি করব, আমাদের যদি কালার নিয়ে এখন এখানে কালার বিভিন্ন ধরনের থাকবে, তাহলে আমি এই বুঝবো কিভাবে যে কি কালার কোথায় মেইনটা ব্যবহার করব। তখন আপনারা কি করবেন, জাস্ট এই কালার প্যালেটটা কপি করবেন, আবার চ্যাট জিপিটি তে যাবেন, এই লোগোটা দিয়েই এই যেটা আপনি তৈরি করতে চান, ঠিক আছে। আর আপনারা সবসময় সিলেক্ট করবেন কোন লোগোটা, যেটা হচ্ছে গিয়ে যেটা এআই ভার্সন দিবে, ঠিক আছে। এআই যেটা আপনাদেরকে হচ্ছে দিবে সেই লোগোটা বেশিরভাগ সিলেক্ট করে তৈরি করবেন, কারণ সেখানে একটা ফাইনালি একবারে আউটপুট পাবেন, ওইটা করতেও সুবিধা হবে, ঠিক আছে। এই লোগোটা দিয়ে আমি এখন এই কালার প্যালেটটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই অনুযায়ী আমি দিচ্ছি, তারপর দেখি আমাদের কি আউটপুটটা আসে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে আমরা এখন কালার বুঝবো না যে এই কালারটা আমরা ব্লু রাখবো, এগুলো আবার অন্য কি কালার রাখবো। এর থেকে আমি একটা চ্যাট জিপিটি থেকেও একটা সাজেশন নিয়ে আসি, বুঝতে পারছেন। এগুলো করলে আপনার কোনো সমস্যা হবে না যে আপনি এগুলো করতেছেন কেন অ্যাসেসমেন্টে, সেটা নিয়ে যদি আপনার মনে হয় যে কালার নিয়ে আপনার সমস্যা হয়। আর রঙিন ছবি কিন্তু আমাদের প্রেজেন্টেশনে বসানো যাবে না, ঠিক আছে। রঙিন ছবি এখানে বসাইতে বলে নাই, ওইখানে লোগোর কালার ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট। আর যদি ওইখানে প্রশ্নে রঙিনের কথা বলে সেক্ষেত্রে রঙিনই করবে। আমি যাই বলি না কেন এই ক্লাসে, আপনারা মাস্ট বি হচ্ছে গিয়ে প্রশ্নটা দেখে নেবেন যে ওইখানে কি আছে। প্রশ্ন তারা চেঞ্জ করে দিবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এইখানে তারা গ্রেডিয়েন্ট ইউজ করে হচ্ছে গিয়ে মেক করে দিয়েছে, তো আপনারা চাইলে হচ্ছে কি গ্রেডিয়েন্ট ইউজ করেও মেক করে দিতে পারে যে আমাদের এটা নিয়ে একবারে আমাদের মেইন টোনটা ব্লু কালার থাকলেই হচ্ছে। এখানে ব্লু ব্যবহার না করে আমরা যদি গ্রিন কালার অন্যান্য কালার ব্যবহার করি সেক্ষেত্রে অ্যাসেসমেন্টের জন্য সমস্যা। বাট আমাদের ইসের জন্য এরকম গ্রেডিয়েন্ট ইউজ হোক বা অন্য কোনো ইউজ হোক, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ওকে, আমি তাহলে এখান থেকে আবার কালারটাও নিয়ে নিব, ঠিক আছে, যাতে আমাদের সুবিধা হয়। এরপরে আমরা কি করব, এই লোগোটাকে আমি একটা আর্টবোর্ডের বাইরেও করতে পারি, ভিতরেও করতে পারি। আমরা ভালো হয় আর্টবোর্ডের বাইরে করেন, ঠিক আছে। ফার্স্টে কি করবেন, এইটাকে অপাসিটি কম করবেন। ফার্স্টে আমার অপাসিটি আমি আরেকটা ভার্সন রেখে দিচ্ছি এখানে, এটা এখানে থাকে, এটার উপরে আমরা কাজ করব, ঠিক আছে। এটা আমি কালার নেওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। এইটাই আমি অপাসিটি কম করে দিব, যাতে আমি বুঝতে পারি যে আমি যেটা তৈরি করতেছি সেটা দেখাচ্ছে কিনা, ঠিক আছে, বা হইতেছে কিনা ঠিক মতো। আমি একবারে কালার কম রাখবো, অপাসিটি কম রাখবো, যাতে আমি এইটা বুঝতে পারি যে এইখানে এখানে এরকম ছিল। ক্লিয়ার? এরপরে আরেকটু বাড়াই, এইটাকে লক করব। যে কোনো ইলাস্ট্রেটরে যে কোনো অবজেক্টকে লক করার শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল 2, আবার আনলক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার 2। আর এটা যদি আপনি মেনু অপশন থেকে করতে চান সেক্ষেত্রে অবজেক্টের ভিতর থেকে লক অপশন আছে, সিলেকশন। আর যদি হচ্ছে আনলক করেন সেক্ষেত্রে আনলক হওয়ার, ঠিক আছে। মেনু থেকেও দেখাই দিলাম। আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। এখন আমি চাইলে এটাকে আর টাচ করতে পারবো না, সেক্ষেত্রে আমার সুবিধা হবে কি, আমি যখন কোনো কিছু তৈরি করতেছি তখন এই ছবি যদি নড়ে যায় তখন তো আমার ওই জিনিসটা অ্যাডজাস্ট হবে না, সবকিছু সাইজ এলোমেলো হয়ে যাবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আমাদের মেইন কাজ হচ্ছে এটা, আমরা এই লেখার পরটা আমরা হচ্ছে গিয়ে ফন্ট দিয়েই দিতে পারবো, ফন্ট অপটিমাইজ করে। আমাদের মেইনলি হচ্ছে গিয়ে আইকন এবং এইটাকে তৈরি করা, ঠিক আছে। তাহলে আমি এইখানে ফার্স্টে হচ্ছে এটাকে ভালো করে দেখবো, একটু কিছুক্ষণ সময় নিয়ে এখানে দেখবো যে এই জিনিসগুলো আমি কিভাবে তৈরি করতে পারি, এই জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। এই কথাটা আছে, আমরা চাইলে এখানে একটা ফন্ট ব্যবহার করে সেটাকেও কেটে কুটে করতে পারি। নাম্বার অফ অপশন হচ্ছে এটা, আমরা একটা ফন্ট নিব, এন কথাটা আমি সবকিছু কনসেপ্ট এখানে বলে দিচ্ছি।
আপনারা এইগুলো আগে ফার্স্টে দেখবেন, সব লোগো কিন্তু একরকমের আসবে সেটা কিন্তু না। আর আপনাদের ফন্ট এই জন্য হচ্ছে একটু ফন্টের দিকেও বুঝতে হবে। আমাদের টাইপ নিয়ে একটা ক্লাস আছে, ওই ওইটা যদি ভালো করে আপনি করে নেন সেক্ষেত্রে আর এটা সমস্যা হবে না, যে কি ধরনের ফন্ট দরকার হয়। আপনি এখান থেকে আপনার মতো করে সেই এইখানে যেরকম দেখবেন যে ফন্টের আছে, আমি এখানে নর্মালি একটা ফন্ট দেওয়া আছে, আমি এখান থেকে একটা নর্মালি একটা ফন্ট নিচ্ছি, অল্প একটু বোল্ড দেখে। এইটা অথবা এইটাই নিচ্ছি। আমি ফার্স্টে এটা ফন্ট দিয়ে করব, আমি এখানে রাখলাম। আমি কিন্তু পার্থক্য বুঝতে পারতেছি, ঠিক আছে। এরপরে আমি এগুলোর স্ট্রোকে কনভার্ট করে নিব, যাতে আমি এইটা ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে আমি বুঝতে পারি। কারণ আমার যদি এটা ফিল কালারে থাকে এই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না পিছনে কি হচ্ছে না হচ্ছে, কতটুকু বড় করছি ছোট করছি। এটা আমি ছোট করে নিব, ঠিক আছে, ছোট করে নিলাম। এরপরে আমার এইটাকে কি করতে হবে, আউটলাইন করে এতটুকু কেটে ফেলতে হবে। তাহলে আমি এইখানে উম, কাজ করি, সেটা হচ্ছে গিয়ে এইটাকে কালার করে, কালার দেওয়ার পরে অপাসিটি কম করে আমি এইখানে কাটা আছে অর্ধেক, আর এইখানে কাটা আছে অর্ধেক, মাঝখানে কাটা আছে। তাহলে আমি এই জিনিসটা এটাকে কাটবো। তার জন্য আমি এক কাজ করি, এই পিছনে যেটা আছে না এটাকে আমি তৈরি করি। এখানে যে একটা লম্বা এখানে যে চলে যাচ্ছে সেরকমের একটা বোঝা যাচ্ছে, আমি সেটাকে আগে একটু তৈরি করে নিই। এখন এরপরে দেখবেন এইটা কি, এই যে শেপটা আছে, এই যে চিকন একটা শেপ আছে না, এই শেপটা কি হচ্ছে কি আমরা কোনো শেপের মাধ্যমে করতে পারবো, নাকি হচ্ছে কি এটা পেন টুল দিয়ে করতে হবে। যদি মনে হয় যে এইটা আমার শেপ দিয়ে সহজ হবে সোজা হবে, তাহলে আমি শেপ দিয়ে করবো। যেরকমের আমি যদি এই কনসেপ্টটা আরেকটু আবার একটু বলি, ধরেন আমি এইটা পেন দিয়ে করতেছি, আমি যদি এখানে পেন না দিয়ে সেরকম কিছু না থাকতো যে অক্ষরের সাথে মিলতেছে না, সেক্ষেত্রে কি করতাম, আমি লাইন টুল ইউজ করব, শেপ টুল ইউজ করব। লাইন টুলও করা যায়, শেপ টুলও ইউজ করা যায়। এরকম লাইন নেবেন, যদি আমার লোগোতে এরকমের মনে হয় যে, ঠিক আছে, শিফট প্রেস করে নেবেন। আমার কিন্তু প্রত্যেকটা লাইন সোজা আসতেছে, কেন আসতেছে, আমি শিফট বাটন প্রেস করে থাকি। শিফট ছেড়ে দিলে কিন্তু এটা, এই যে আমি বুঝবো না যে কতটুকু সোজা আছে, যখন শিফট প্রেস করবো তখন একুরেটলি সোজা আসবে, ঠিক আছে। এই একটা গেল ওয়ে, বেশি বেশি নেবেন, পরবর্তী ওগুলো কেটে দেওয়া যাবে, ঠিক আছে। এখান থেকে আমি আবার একটু কর্নারে নিলাম। ম্যাচ হচ্ছে না, আমি একটু ম্যাচ করে নিই। ঠিক আছে, আচ্ছা এই পার্টটা আমরা পরে কাটবো। এই একটা গেল ওয়ে। আবার যদি মনে হয় যে এইখানে আমি লাইন টুল দিয়ে করছি, আমার লাইন টুলের দরকার না, আমি এখন শেপ টুল দিয়েও করতে পারি। আমি তাহলে এই কনসেপ্টটাকে একটু সাইডে কপি করে নিচ্ছি, মানে সরিয়ে নিচ্ছি। মানে এই জিনিসগুলো কিভাবে কিভাবে করা যায় এইগুলো বুঝাই দিচ্ছি। আমি এখানে একটা শেপ নিলাম, একটা জিনিস দেখে আমাকে বুঝতে হবে যে ওই জিনিসটা আমার তৈরি করতে গেলে আমাকে, আচ্ছা আমি একটা দিয়েই এইগুলো কি করতে পারি, এগুলো তৈরি না করে আবার একটা আছে, আমি এখানে অল্টার প্রেস করে টান দিয়ে আমি এখানে বসাই দিই, তাইলে আমার দুইটা জিনিস কি একই মাপের হইলো, ঠিক আছে। এইটা সব থেকে বেটার হয়। এবং সাইডে যেটা আমি নিব সেটাও অল্টার প্রেস করে এখন এটাকে রোটেট করব। এখন দেখেন এইখানে এই জিনিসটা কিন্তু আমার এইটার সাথে ম্যাচ করে নাই, তার জন্য আমরা এইটা কি করবো, একটু বড় রাখবো, ঠিক আছে। তাহলেও কিন্তু আমার এই শেপটা একটা
এক নাম্বার হচ্ছে কোন একটা ফন্ট দিয়ে হচ্ছে, 2 নাম্বার হচ্ছে কোন একটা লাইন টুলের মাধ্যমে সহজে করতে পারতেছি, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কোন শেপের মাধ্যমে আমরা এই শেপটাকে আকৃতি দিচ্ছি। এখন আসে যে এইখানে তো একটু কাটা বাঁকা আছে, এগুলো করা যাবে কি? এগুলো করা যাবে, তবে এটার কাজটা হচ্ছে কি একটু পরে আসবে। ঠিক আছে, কাটার পর এইখানেও তাহলে আমাকে একটু শেপ নিতে হবে, কারণ এখানে তো ডিভাইড হয়ে গেছে। আমি এখন ফুল জিনিসটাই শেপ দিয়ে করি। আমার এটা হচ্ছে শেপের মাধ্যমে, ঠিক আছে। এটা গেল আমাদের শেপের মাধ্যমে করা। ফাইনালি আমি এখন আপনারা যেটা দিয়ে করেন সেটাই দিয়ে সুবিধা হবে। এই লেখা দিয়ে করতে গেলে লেখাটাকে আপনাদের আউটলাইন করে নিতে হবে, রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করলে এটা তখন শেপে চলে আসবে। এখন আপনি চাইলে এটাকে কাটতে পারবেন। এরপরে লাইন টুলের কাজ আর শেপ টুলের কাজ দুইটাই সেম। এখানে কি হবে, সবগুলো সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটা যে শিখেছি, শেপ বিল্ডার টুলের ব্যবহার করব। এখানে কাটা এবং যোগ করা সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমি এখানে আমাদের যতটুকু দরকার আমি ততটুকু রেখে বাকিটা হচ্ছে গিয়ে কেটে দিচ্ছি। এখানে ফুল একটাই থাকুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি যদি এখন এটাকে ফিল কালার দিই, সিলেক্ট করে নিই, এইখানে টেক্সটটা রয়ে গেছে, এটাকে ফিল কালার, ঠিক আছে। তাহলেও কিন্তু আমাদের শেপটা তৈরি হয়ে গেল। এভাবে করে আপনি হচ্ছে গিয়ে আপনি ওইখানে কি ধরনের আইকন আছে সেটা লাইন টুল দিয়ে দেখবেন, শেপের মাধ্যমে দেখবেন, অক্ষরের মাধ্যমে দেখবেন, লাস্ট অপশন হচ্ছে গিয়ে পেন টুলের পার্ট, ঠিক আছে। ফার্স্টে এগুলো দিয়ে অ্যাপ্লাই করবেন। এরপরে আসি, এখন আমি আমি এক কাজ করবো, এটাকে হচ্ছে আউটলাইন মোডে নিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি দেখতেছি যে এইখানে যে একটা লম্বা টান আছে, এই জিনিসটা আমার কিভাবে তৈরি করা যায়, ঠিক আছে। এই জিনিসটা করতে গেলে আমাকে হচ্ছে কি একটু ফার্স্টে ওইভাবে চিন্তা করবো যে এটা হচ্ছে কি আমি কোনো শেপের মাধ্যমে করতে পারতেছি নাকি কোনো লাইনের মাধ্যমে করতেছি, লাইন দিয়ে কি সোজা সহজ হবে। যদি মনে হয় না সেরকম একটা হচ্ছে না, সেক্ষেত্রে লাস্ট অপশন আমরা পেন টুলে চলে যেতে পারবো, ঠিক আছে। তাহলে আমি পেন টুল দিয়ে এখানে হচ্ছে গিয়ে কয়েকটা পয়েন্ট নিচ্ছি। এখন আমরা কার্ভেচারটা ইউজ করব, কারণ ওইটার মাধ্যমে খুব সহজে আমরা রাউন্ড করতে পারবো। রাউন্ডের কোনো কিছু থাকবে, আমরা মেইন পয়েন্টটা হচ্ছে নিয়ে নিলাম। এরপরে আমাদের পেন টুলের পাশে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে কার্ভেচার টুল। এটার কাজ হচ্ছে কি আমাদের রাউন্ড করা কোনো কিছু। এখন আমি এই পয়েন্ট গুলো ধরে ধরে রাউন্ড করব, ঠিক আছে। আমি এক পয়েন্টই এটা তৈরি করি, সমস্যা নেই। এই পয়েন্ট একটু ডিস্টেন্স আছে, এই পয়েন্ট একটু মাথায় নিয়ে নিচ্ছি। পয়েন্টটা কেটে গেল কেন? পয়েন্টটা কেটে দিই। এতটুকু আমার কমপ্লিট হয়ে গেলে এরপরে ফাইনালি আমাদের একটা এখানে বিমানের মতো থাকবে। এইগুলো হচ্ছে গিয়ে যদিও আমাদের অ্যাসেসমেন্টে ইমেজ ট্রেসের করা পার্ট অ্যালাউ থাকবে না, কারণ এইখানে আমরা হচ্ছে গিয়ে একটা কোনো কিছু করতেছি যে আমি এই জিনিসটা তৈরি করতে পারতেছি ম্যানুয়ালি, এটা আমরা পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে। আমাদেরকে
যাচাই বাছাই করতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এখানে ইমেজ ট্রেসের পার্টটা রাখতে পারবো না। বাট আমরা আমাদের বাস্তবিক কাজের জন্য যদি এরকম ছোট ছোট অবজেক্ট যেগুলো পিএনজি ভার্সন পাওয়া যায় অথবা ভেক্টর পাওয়া যায়, সেগুলো আমরা ইমেজ ট্রেসের মাধ্যমে করতে পারবো। বাট অ্যাসেসমেন্টের সময় এগুলো লিগ্যাল থাকবে না, কারণ তখন তো আপনাকে এগুলো ম্যানুয়ালি করার জন্য যাচাই বাছাই করতেছে। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা বাস্তবিক কাজের ক্ষেত্রে আপনারা এইটাকে ইমেজ ট্রেস করে করতে পারবেন। ঠিক আছে, তবে ফুল লোগো আমরা ইমেজ ট্রেস করে যে করব সেরকম কিন্তু বাস্তবিক কাজে সেরকমটা না। শুধু এরকম যেগুলো ভেক্টর পাওয়া যায়, যেগুলো ছোট ছোট এলিমেন্টস, ঠিক আছে, ওইগুলো হচ্ছে কি আমরা করে নেব। বাকি কাজগুলো এরকম ধরে ধরে হচ্ছে কি আমরা তৈরি করে নেব। আচ্ছা, এবার এটাকে আমি ফিল কালার করে দিই। এখন একটা কথা আছে, দেখেন আমার এইখানে আমি দুইটা হচ্ছে গিয়ে ফিল কালারে নিয়ে আসি। ঠিক আছে, আমি এই দুইটা জিনিসকে এখন একটু অপাসিটি কম করে দিই, তারপর আপনাদের জিনিসটা বুঝাবো। আমার এনের এইখানে যতটুকু গ্যাপ আছে সম পরিমাণে কিন্তু একটা এই সাইড থেকেও একটা গ্যাপ আছে। এখন আমি এই গ্যাপটা কিভাবে কাটবো? এই জন্য লোগোতে আমি একটা কথা বলছিলাম যে আমাদের অফসেট পাথ যেটা শিখছিলাম না, অফসেট পাথের ব্যবহারটা লোগোতে সব থেকে বেশি ব্যবহার করে আমরা ব্যবহার করে থাকি। শুধু লোগোতে যে এরকমটা না, বাট অন্যান্য কিছুতে ব্যবহার করি, বাট লোগোর ক্ষেত্রে এটা বেশি একটা প্রয়োজন। বুঝতে পারছেন? তাহলে এইখানে আমরা কি করব, আমি এখন এই এই যে এইটা আছে, এইটার হচ্ছে কি আমরা একটা অপোজিট করি, একটু কমাই, 50% রাখি, দুইটার পার্থক্য যাতে আমরা বুঝতে পারি। দুইটা সিলেক্ট করে আমরা হচ্ছে গিয়ে এখন দুইটা সিলেক্ট না, সরি, এইটা সিলেক্ট করে এখন আমি অফসেট পাথ নেব। আর এখান থেকে অফসেট পাথ কোথায়, অবজেক্ট থেকে অফসেট পাথ। তাহলে এইখানে দেখেন মোটামুটি একটা নিয়েছি পর কিন্তু একটা চলে আসছে, মান চলে আসছে না? তো আমরা এখন এইখান থেকে একটু বাড়াবো, 10 পিক্সেল থেকে একটু ইনক্রিজ করবো, তাহলে কিন্তু দেখেন ওর মতো করে একটা মান চলে আসছে। ওকে, আমি ওকে করলাম। এবার আমি সবগুলোর ফিল কালার বেশি করে দিলাম যাতে আমরা বুঝতে পারি। এখন আর পিছনেরটা দরকার নেই। এরপর আবার আমরা সব সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুল। আর যদি আপনাদের এইখানে অসুবিধা হয় যে পিছনেরটা আমার দেখা দরকার, সেক্ষেত্রে আপনারা ওই অপাসিটি কম করে নিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। কি করলাম, এরপর হচ্ছে কি আমি এখান থেকে শেপ বিল্ডারে যাব। এরপরে আমি যতটুকু একটা শেপে নিলাম, এখানে কি এগুলো বাদ যাবে, এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, অল্টার প্রেস করে মাইনাস করে দিচ্ছি। এইটা যুক্ত হবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা এটার সাথে যুক্ত হবে। আচ্ছা, যুক্ত তো হওয়ার কথা ছিল, দেখি গ্রেডিয়েন্ট ডিফারেন্ট কিনা। যদি আমি আলাদা করে রাখি তাহলে সমস্যা হবে না, এটা আলাদা হবে, এটাও আলাদা হবে, এটাও আলাদা। এইটার সম্পূর্ণ একটা এই সেটটা বাদ হবে। এখানে আমাদের সেই একটু এইটার এখান থেকে একটু হয়তো ছিল, আর এগুলো সম্পূর্ণই বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা এখন এইটাকে হচ্ছে গিয়ে কি করি, সিলেক্ট করে অপোজিটে ফোল্ড করে। এখানে একটু আমাদের কি ছিল, এখানে ভাঁজটা ঠিক মতো হয়নি দেখে এটা বেশি হয়ে কম হয়ে গেল, সমস্যা নেই। তাহলে এরপর হচ্ছে কি আমাদের এইখানে একটা ভেক্টর আছে, তাহলে আমি এইখানে আপাতত অ্যাসেসমেন্টের জন্য আমরা এইটাকে হচ্ছে গিয়ে ম্যানুয়ালি তৈরি করব। ঠিক আছে, আর কিসের জন্য, বাস্তবিক কাজের জন্য আমরা হচ্ছে গিয়ে এগুলো কি করতে পারি, ভেক্টর দিয়ে নিয়ে আসতে পারি অথবা এই দিয়ে করতে পারি। এখানে আপনাদের সুবিধার্থে আপনারা যদি মনে করেন লাইন টুল দিয়ে সুবিধা হবে, লাইন টুল দিয়ে করে নেবেন। আর অ্যাসেসর যদি পারমিশন দেয় সেক্ষেত্রে আর কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা এইখানে হ্যাঁ আমি এটা দিয়ে দিব না, সমস্যা নেই, আমি এটা বলতে চাইছি, এটা আমি এই সেট থেকে হচ্ছে
একটু স্ট্রোক গুলো একটু বড় করো। আপনাদের যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডিরেক্টলি দিয়ে তৈরি করে নেবেন পেন টুল দিয়ে, যেটা আপনাদের কাছে সহজ মনে হবে। বাট এরকম যদি কোনো লোগোর ক্ষেত্রেও যে আছে না যে আপনার মেইন ইটাই করতে হবে, আপনার হচ্ছে গিয়ে এইরকম বিমানের মতো কিছু আছে, তখন আমরা এরকমের লাইন ইউজ করে হচ্ছে গিয়ে করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমি এইখানে একটা পয়েন্ট নিয়ে এটা বাড়াই দিব। আচ্ছা, চলবে। সেই বিল্ডার দিয়ে আমি পেইন্ট ফ্রেমটা হচ্ছে নিয়ে নিচ্ছি। ও, এইখানে এটা ছোট ছিল। এরকমের যদি আপনার থাকে তাহলে বুঝবেন কোন একটা আপনার ছোট আছে, একটার সাথে আরেকটা করে নেই, পাথের উপরে পাত, তখন আর এটা কাজ করবে না। আমি এইটাকে একটু কালার দিয়ে নিচ্ছি যাতে আমার টাচ করতে সুবিধা হয়। এগুলো আরো সহজে পেন টুল দিয়েও আপনারা চাইলে করতে পারেন। এখানে আমি একটু কার্ভেচার টুলটা করে অনেক বড় হয়ে গেছে। আমি অবশ্যই শুরু করে দিচ্ছি। ঠিক আছে, অথবা আপনারা চাইলে পেন টুল দিয়েও করে নিতে পারেন, যেটা আপনাদের কাছে সুবিধা হয়, হয় লাইন টুল ব্যবহার করে আর না হয় পেন টুল ব্যবহার করে। আর বাস্তবিক ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে ভেক্টর ট্রেস করে বা ইমেজ ট্রেস করে আপনারা করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এরপরে আমি হচ্ছে গিয়ে এখন এটাকে কালার দিব। ঠিক আছে, কালার দেওয়ার জন্য এখন আমাদের যে এখানে রেফারেন্স আমি একটা রেখে দিচ্ছিলাম কালারের, এইটা আমি দেখে একটা কালারটা দিব। তাহলে আমার ফার্স্টে এইটার ভিতরে একটা গ্রেডিয়েন্ট, এইটার ভিতরে একটা গ্রেডিয়েন্ট, যদি এই দুইটা ছিল সংযোগ ছিল, তাহলে আমি এখানে একটু এটা সংযোগ করে দিই। এই দুইটা আলাদা কিন্তু, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তাহলে আমি হচ্ছে এই দুইটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ফার্স্টে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো সেই বিল্ডার টুল দিয়েও করতে পারেন, পাথ ফাইন্ডার থেকেও করতে পারেন। এরপর হচ্ছে আমরা কালারের পার্টটা করব। কালার পার্ট করার জন্য এখন ফাইনালি আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি। আমি এই গ্রুপ করে এই জিনিসটাকে আমি এখন আমার মেইন আউটপুটে নিয়ে আসবো। ঠিক আছে, মেইন আউটপুটে নিয়ে আসার পরে আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব। তাহলে গ্রেডিয়েন্ট নিয়ে যদি হচ্ছে কি আমাদের ফার্স্টে অসুবিধা হয় যে আমি গ্রেডিয়েন্ট বুঝবো না, তাহলে ফার্স্টে শেপ দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করা যায়, মানে এখানে তৈরি করে নেবেন। এটা একটা গ্রেডিয়েন্ট, আমরা তাহলে গ্রেডিয়েন্টের এই পয়েন্ট থেকে আমরা ডাবল ক্লিক করে এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করি। আই ড্রপারটা থেকে আমি কালার নিই, এইখানে আমি গ্রেডিয়েন্ট তৈরি করে নিচ্ছি। যদি অনেকগুলো গ্রেডিয়েন্ট একসাথে হয়, আছে না যে এই গ্রেডিয়েন্ট আরো অনেক জায়গায় অনেক জায়গায় হবে, মানে এখানে তো জাস্ট একটা গ্রেডিয়েন্ট,
বা এখানে ই, বাট অনেকগুলো গ্রেডিয়েন্ট যদি এরকম হয় যে অনেক জায়গায় বসবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, সেক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন শেপের ভিতরে তৈরি করে নিয়ে রাখবো। আমার মনে হয় এইটার দুইটা একই গ্রেডিয়েন্ট। তাহলে আমি এই জিনিসটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন ওই শেপে এখানে গ্রেডিয়েন্ট চলে আসছে। আমাদের এই জিনিসটা এই সাইডে ব্লু আসছে, আমি এই জিনিসটা নিচের দিকে নিয়ে আসবো। তাহলে আমি এটা হচ্ছে রিভার্স করে দিই, আর এখানে এটা লাইন এইভাবে আছে, এটার ডিগ্রিটা আমার চেঞ্জ করে দিতে হবে, -90 ডিগ্রি দিলেই চলে আসবে। ঠিক আছে, আর যদি রিভার্স থাকতো তাহলে আমার এইখানে শুধু 90 ডিগ্রি দিলেই হবে। আবার এই জিনিসটাকেও আমি, এটা একবারও করতে পারেন, চাইলে এভাবেও করতে পারেন, আমি অপশন হিসেবে দুইটাই আপনাদেরকে দেখাই রাখলাম। যদি চান চাইলে এখান থেকে ওই আগের গ্রেডিয়েন্টেই চলে আসবে, যেরকম দেওয়া আছে। অলমোস্ট আমাদের সেম। এইখানে একটা সলিড কালার রাখা, আমি এখানে আইড্রপার দিয়ে কালার কি করে নেব, তাহলে হচ্ছে কি আপনারা কালার নিয়ে বেশি সমস্যা করতে হবে না। যদি এই শেপে না করেন, করতে না চাইলে দরকার নেই, আপনি ডিরেক্টলি এইখানেই তৈরি করতে পারবেন। আমি সেটাও একবার দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখানে ধরেন হ্যাঁ। ও আচ্ছা, কার্ভ আছে, এই কার্ভ না, আমরা এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আমার খেয়াল ছিল না। এইখানে শুধু এই পয়েন্টটা ধরে আমরা একটু কার্ভ করে দিই। এগুলো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আমরা ভালো করে জানবো, যে এটাতে ডিরেক্টলি পয়েন্ট গুলোই করা যায়। তাহলে এটা ভালো হবে কি, একবারে এই দুইটা পয়েন্ট ধরলে, এইটা ধরলেন, আবার শিফট প্রেস করে এইটা ধরলেন, তাহলে দুইটা যখন একসাথে করবেন তখন সেম হবে। ঠিক আছে, হালকা নেই, বেশি দিলে ভালো লাগতেছে। আচ্ছা, আর কি কোনো জায়গায় কার্ভ আছে, রাউন্ড আছে এরকম? আচ্ছা, না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এইখানে ডিরেক্টলি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, সিলেক্ট করলাম, এখানে গ্রেডিয়েন্ট রিসেন্টারটা থাকবে। আপনি চাইলে গ্রেডিয়েন্টে ক্লিক করে আপনি এখানে প্লাসে ক্লিক করলেও চলে আসবে, অথবা এটার উপরে ক্লিক করলে এটা গ্রেডিয়েন্ট চলে আসবে। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে আগে সিলেক্ট করে নিব, তাহলে সুবিধা হবে। এবার কালোর জায়গায় আমি ক্লিক করে আইড্রপারটা অন করে ক্লিক করে দিলাম, আবার এই পয়েন্টে ক্লিক করলাম, আইড্রপার অন আছে, দিয়ে দিলাম। ঠিক আছে, যদি মনে হয় যে আমার এই কর্নার এরকমের দরকার, তাহলে আপনি এখানে এটাকে একটু ঘুরাই দিবেন, এরকম মান চেঞ্জ করলে, মাউস রেখে স্ক্রল করলে এটার মান চেঞ্জ হবে, 1 2 1 1 করে, সেমনি আপনি ঘুরিয়ে দিবেন তাহলে হবে। আবার এই জিনিসটা এখন দরকার, এই জিনিসটা আমি আইড্রপার দেখি কতটুকু হয়, আইড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম জাস্ট, তাইলে দেখি যে এটা সাইডে আসতেছে, বাট এইটা দরকার নিচ থেকে, তাহলে আমি এখানেও এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করে এটাকে ঘুরিয়ে দেব, এটা এরকমের রাখতে চাই। আর এই জিনিসটাকে সিলেক্ট করে আইড্রপারে গিয়ে এতটুকু গেল। এরপরে আমাদের জিনিসটাকে গ্রুপ করব। ঠিক আছে, গ্রুপ করা কমপ্লিট হয়ে গেলে এখন আমি এইখানে আমাদের যে ফন্ট, যে রকমের ধরনের ফন্ট করতে বলছে, যদি এখানে ডিফারেন্ট ফন্টও দেয়, তাহলে আপনি আবার ইসে যাবেন, এরপরে এখানে এই লেখাটা ক্লিক করে আপনি জাস্ট এই যে ইউজ সানস সেরিফ সিমিলার কালার এই অনুযায়ী এরকম এরকম দিবে, আপনি জাস্ট এইখানে আবার দরকার হয় ইয়ে দিয়ে দিলেন, ইনস্ট্রাকশন দিলেন। যদি আপনি নিজে বুঝতে অসুবিধা হয়, মানে এআই সাপোর্টেড নিয়ে কিভাবে লোগো আমি কি করব, তাহলে আপনি এই কথাটাও আপনি এখানে দিয়ে দেওয়ার পরে দেখবেন ওই এই ফন্টে দিয়ে আপনাকে আর ভার্সন দিয়ে দেবে। মানে যদি ফার্স্টে অন্য ফন্টও দিয়ে দেয়, মানে এইখানে যদিও শান্স শরীফের মতো ফন্টই দিছে, বাট এইখানে যদি শেরিফ ফন্ট দিয়ে দিত, তাহলে তো আমার অক্ষরগুলো নিতে বা বুঝতে অসুবিধা হয়ে যেত। তখন আপনি এভাবে কালারের মতো করে টাইপোগ্রাফিটাও আপনি চ্যাটজিপিটি দিয়ে দেখতেন, তারপরে টাইপ কি দিচ্ছে। আর যদি মনে হয় যে আপনাদের ফার্স্টে সেরকম একটা দিচ্ছে না লোগো, মানে যেরকম চাচ্ছেন যে ধরনের প্রশ্নে আসা দরকার এটা যেরকম, তাহলে লোগো স্টাইলটাও আপনারা হচ্ছে গিয়ে চ্যাটজিপিটিকে দিয়ে দিতে পারেন, কারণ এইখানে আপনাদের যে ধরনের দরকার আছে এখানে অলরেডি মোটামুটি এক্সপ্লেইন করা আছে। ঠিক আছে, এখানে আপনি সিম্বল আইকন নেম টেক্সট ইনসাইড সেপারেট আইকন,
এরকম দিলে অলমোস্ট ওই রকমেরই দিছে, কারণ আমাদের অলরেডি ওই রকমের ফ্লাইট শান্স শরীফি ফন্ট ছিল। তাহলে আমরা এখানে হচ্ছে গিয়ে এখানে একটা শান্স শরীফ ফন্ট এখানে, যদি আমার পিসিতে সেরকম একটা ফন্ট ডাউনলোড করা নেই। সেরকম একটা ভালো ডিফল্ট ফন্ট যেগুলো আমার কম্পিউটার আছে সেগুলো আমি এখান থেকে একটা শান্স শরীফ ফন্ট নিয়ে নিই, যেগুলো শান্স শরীফ type-এর। আর এইটাকে একটু অপটিমাইজ করব, সেটা হচ্ছে কি একটু স্পেসিং সাইজটা ছোট করে দিই, ঠিক আছে, এবং স্পেসটা একটু বাড়াই, স্পেসটা আর এইখানে এর একটু কাস্টমাইজ আছে, আমরাও চাইলে এইটাকে কাস্টমাইজ করে নিতে পারি। জাস্ট এটাকে সিলেক্ট করে আউটলাইন করে নিব, রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন। প্রত্যেকটা শেপ আলাদা আলাদা হয়ে গেছে, আমি এটাকে আনগ্রুপ করে নিয়ে শুধু এটা টাচ করব। এইটার কি করব, শেপ বিল্ডার দিয়ে এতটুকু মাইনাস করে আর এগুলো এগুলো পাথফাইন্ডার থেকে একটা ক্লিক করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ওই ধরনের স্টাইল চলে আসবে। এরপর যদি আপনি চান যে এল ওয়াই ই সে আপনি একটা ই সে মডিফাই করবেন, তাহলে চাইলে ই সেও আপনি এটা করতে পারেন। আমি এখানে আনগ্রুপ করে আনগ্রুপ পাস অলরেডি শেপ বিল্ডার দিয়ে আমি মানে এটা মাইনাস করে দিলাম, আর এগুলোকে পাথফাইন্ডার থেকে, ঠিক আছে, মানে আমি জাস্ট কিছু ক্রিয়েটিভ চেঞ্জ করে দিলাম। এভাবে অক্ষরগুলো আপনাদের আইডিয়া করে করে যে আরো কি কি চেঞ্জ করা যায়, ঠিক আছে, এভাবে করে নেবেন। এরপরে এখানে কালার টোন কি রকমের আছে, এখানে হচ্ছে গিয়ে ব্লু কালার আছে, আর এখানে হচ্ছে গিয়ে ওই যে বিমানের যে কালারটা ছিল। তাহলে আমি এইগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এটা একটা ইসে নিয়ে নিলাম, ডিভাইড ছিল কিন্তু প্রত্যেকটা শেপ কিন্তু ডিভাইড ডিভাইড দেখেন। এটাকে এই জন্য কি করবেন, এই পাথফাইন্ডার থেকে প্রথম যে পার্টটা আছে শেপ মোডে, এটা দিলে সবগুলো দেখেন একটা একটা চলে আসছে না একবারে, এটা করে নেবেন। তা না হলে যখন আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন অথবা কালার ইউজ করবেন, তখন কালারে সমস্যা হবে না, বাট গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, ঠিক আছে। তাহলে এখানে আমি হচ্ছে গিয়ে এই কালারটা দিচ্ছি, আই ড্রপার অন করে এই কালারটা দিলাম। আবার হচ্ছে গিয়ে এইগুলোকে সব সিলেক্ট করে এই করে নিব একবার, আবার আই ড্রপার অন করে আমি এই কালারটা দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমি এই ফুল জিনিসটাকে আগে নিচেরটাকে একটা গ্রুপে করে নিই, গ্রুপ অলরেডি কি আছে, তারপর রাইট ক্লিক করে গ্রুপ করে নিলাম। এরপরে এই দুইটাকে আবার অ্যালাইন করব, অ্যালাইন করা কমপ্লিট হয়ে গেলে এখানে অ্যালাইন মনে হচ্ছে একটু বেশি হচ্ছে, এই সাইডে একটু বেশি যাচ্ছে। প্লেনের ই আছে, আমি যদি রুলার নিয়ে আপনাদের দেখাই, প্লেনের ই আছে এতটুকু, আর এই সাইডে আছে এতটুকু, তাহলে আমার বাড়তি কতটুকু, এর মধ্যে একটা রোল আছে না, এর মধ্যে একটা রোল আছে সেম। ঠিক আছে। রুলার হচ্ছে কন্ট্রোল আর প্রেস করলে এই যে একটা এই যে স্কেলের মতো চলে আসে, তারপর আপনি ধরে এই যে কলাম দরকার হলে এই কলামের সাইড ধরে টান দিলেই চলে আসবে। আর যদি হচ্ছে গিয়ে র দরকার হয় এখান থেকে টান দিয়ে নিয়ে আসতে পারবে। বলে এই যে মাঝখানে যে জাস্ট আছে, এটা পেন্সিল করে একটু দেখা করতে হবে কাটো। বুঝি নাই। মাঝখানে যে শেপটা, লম্বা শেপটা, হ্যাঁ, এটা তো পেন্সিল করে পাওয়া যায়, দেখাবেন পেন্সিল করে দেখাবেন।
পেন্সিল টুল দিয়ে এটা স্ট্রোক দিয়ে তারপর ওটা করা যাবে না? ব্রাশ নিতে এরকমের অনেকক্ষণ প্র্যাকটিস করতে ব্রাশ হবে। দিয়ে পেন্সিল টুল দিয়ে এরকমের তৈরি করতে আপনার তাহলে তো আরো বেশি টাইম লাগবে। এটা যতটা ম্যানুয়ালি পেন টুল দিয়ে আপনার তৈরি করতে হবে সময় যতটুকু লাগবে, আর এটা সবার জন্য এলোমেলো লাগতে পারে। আমি টপিকটা শেষ করি তারপরে দেখেন। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমার যদি হচ্ছে গিয়ে অ্যালাইন ঠিক হয়ে যায় তাহলে আমি একটা গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে এখন আমি অ্যালাইন টু আর্টবোর্ড করে অটোমেটিক আসে যদি এখানে, আর যদি না আসে অ্যালাইন টু আর্টবোর্ড করবেন, দেন আমি হচ্ছে গিয়ে ঠিক আর্টবোর্ডের মাঝখানে আমি এটা রাখবো। এটাকে সরাই দিই। এরপর আমাদের যদি লোগোতে স্লোগানের প্রয়োজন হয় তাহলে আমরা দোকান তো দিতে পারেন, এখান থেকে দিয়ে দিব। আপনাদের যদি স্লোগান দেওয়ার কথা বলে প্রশ্নে, আমি এই জন্য যদি স্লোগান লিখে দেয় সেক্ষেত্রে সমস্যা নেই, আর যদি না দেয় সেক্ষেত্রে না রাখলেও কোনো অসুবিধা নাই। আবার যদি অ্যাসেসর বলে যে লোগো নিচে তো সব লোগোরই স্লোগান থাকে, তো আপনার লোগোতে একটা স্লোগান আপনারা মেক করে বসাই দেন, ঠিক আছে? তাহলে আপনি জাস্ট চ্যাটজিপিটি কে গিয়ে আমার হচ্ছে গিয়ে এখান থেকে যে কোনো গিভ মি সাম স্লোগান, তাহলে হচ্ছে এই টপিকসের উপরে আপনাকে বেশ কিছু স্লোগান দিবে, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে গিয়ে আপনার যেটা মনে হবে যে ভালো সেটা আপনি নিয়ে এখানে স্লোগানে বসায় দেবেন। টাইপ টুলে যাচ্ছি। এটার থাকবে খুব ছোট। স্লোগান নিয়ে অনেকে দেখলাম বসাইছেন, বাট অনেকে একটু কেমন যেন ফন্ট দিয়েছেন। স্লোগানের ফন্ট খুব সায়েন্স শেরিক টাইপের থাকে, স্টাইলিশ থাকে না, আর খুব ছোট থাকবে, ঠিক আছে? আমি এটাকে আরো ছোট করে দিচ্ছি, আর স্পেসটা বেশি থাকবে, আর এখানে আমি 400 দিয়ে দিই। 600 দিচ্ছি। এবার দেখি এই এই স্লোগান কতটুকু স্পেসে রাখবে এই লেখার ফার্স্ট এবং লাস্ট পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে? দরকার হয় এখান থেকে একটা রুলার নিয়ে এই সাইডে দিবেন, আবার একটা রুলার নিয়ে এরপরে স্পেসটা বাড়ান। আরেকটু increase করি। তাহলে আমার আমি এই দুটোকে এবার ফুল জিনিসটাকে আমি আবার একটু গ্রুপ করে নিই, আবার আর্টবোর্ডের সাথে একটু অ্যালাইন করে নিই, কারণ আমার তো নিচে আরেকটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এতটুকু আমার কমপ্লিট হওয়ার পরে আমি আমার প্রশ্নতে যাব। যাওয়ার পরে আমি প্রত্যেকটা জিনিস এইভাবে ফার্স্ট পয়েন্ট থেকে আমি দেখবো কি কি আছে রিকোয়ারমেন্ট, ফাইনাল ডিজাইন রিকোয়ারমেন্টে কালার প্যালেট, এখানে আমি কালারগুলো ইউজ করছি কিনা, তারপরে আমি টাইপোগ্রাফি কি আছে সেটা ইউজ করছি কিনা, তারপরে লোগো স্টাইল আমার এটার সাথে মোটামুটি সামঞ্জস্য আছে কিনা, ঠিক আছে? তারপরে আউটপুট হিসেবে আমাদের কি কি এখন সেভ করতে হবে সেটা আমার দেখতে হবে। আউটপুটের ফুল পার্টটাই দেখবেন, এমন না যে উপরে কয়টা লেখা আছে উপরের কয়টা দেখলাম। এই আউটপুটের লেখার পরে নেক্সট স্টেপ যতক্ষণ না আসবে, নেক্সট স্টেপ বলতে হচ্ছে রিমাইন্ডার আছে, ঠিক আছে? তার আগে কতটুকু লেখা আছে সব পড়বেন। মানে উপরে জাস্ট এই সাবমিট দা ফাইনাল লোগো ইন ভেক্টর ফরম্যাট এআই জেপিজি, জাস্ট এতটুকু পড়লেন না, নিচে আরো কি লেখা থাকবে সেগুলো ভালো করে পড়বেন যে কি আছে। যদি না বুঝতে পারেন এইখানে কোন একটা লেখা, অ্যাসেসরকে জিজ্ঞেস করবেন। যে কোনো কথাই যদি না বুঝতে পারেন যে ওইটা তাহলে বুঝতে পারেন ওই জিনিসটা করতে হবে না, বা ওখানে কোনো না কিছু করতে বলে না এমনি লিখে দিছে, সেরকম মনে করবেন না। যদি কোনো লেখা না বুঝতে পারেন অ্যাসেসরকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এখানে আউটপুট হিসেবে আমাদের বেশ কিছু ফরম্যাটে সেভ করার কথা বলা হয়েছে, তো আমরা এখান থেকে ফার্স্ট থেকে শুরু করে সেভ করা। আর কাজের শুরুতেই এটা সেভ করে নেবেন এআই ফাইলটা কন্ট্রোল এস দিয়ে। আমরা আমাদের ডেস্কটপে যে ফোল্ডারটা ছিল, যদি আমি ডিলিট করে দিয়েছি আমি একটু আবার তৈরি করে নিই, ঠিক আছে? ড্রপ